আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম এবং আমি কামরুন্নাহার রবি। আগামীতে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয় নিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষের বিজয় শোভাযাত্রা করল আওয়ামী লীগ। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় অংশ নেন ঢাকা মহানগর ও আশেপাশের জেলার আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিস্তারিত রায়হান শোভনের রিপোর্টে। নানা রঙের ব্যানার, ফেস্টুন, হাজারো মানুষ আর স্লোগানে স্লোগানে মুখর রাজধানীর রাজপথ। বিজয়ের সুবর্ণ জয়ন্তী আর মুজিব বর্ষ উপলক্ষে দেশব্যাপী শোভাযাত্রার অংশ হিসেবে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে মিছিল বের করে কেন্দ্রীয় আওয়ামী লীগ। আর এতে অংশ নেন ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ সহ দলের অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শোভাযাত্রার মাধ্যমে নেতাকর্মীরা বিজয়ের 50 বছরের শপথ নেন আগামীর সমৃদ্ধির বাংলাদেশ গড়ার। দলের শীর্ষ নেতারা বলেন, আজকের এই শোভাযাত্রার মাধ্যমে বিএনপি নামক অপশক্তিকে লাল কার্ড দেখিয়েছেন সাধারণ মানুষ। আজকের মিছিল যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যারা বাংলাদেশের বিরুদ্ধে দেশে বিদেশে ষড়যন্ত্র লিপ্ত, যারা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির বিরুদ্ধে দেশে বিদেশে ষড়যন্ত্র লিপ্ত, আজকের মিছিল তাদেরকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণের কারণে ঢাকাবাসীর অনেকের যান চলাচলের অসুবিধা হয় আমরা দুঃখ প্রকাশ করছি। এই রকম স্বতঃস্ফূর্তভাবে এ লক্ষ লক্ষ নেতাকর্মী অংশগ্রহণের মাধ্যমে প্রমাণ করেছে এই দেশের মানুষ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সঙ্গে আছে। শোভাযাত্রাটি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে থেকে শুরু করে শাহবাগ ও এলিফ্যান্ট রোড হয়ে শেষ হয় ধানমন্ডির 32-এ ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে। রায়হান শোভন, আরটিভি, ঢাকা। এদিকে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে দেশের ভেতর ও বাইরে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ। যুক্তরাষ্ট্রের র্যাব কর্মকর্তাদের প্রবেশে নিষেধাজ্ঞার বিষয় উল্লেখ করে হানিফ বলেন, এই সিদ্ধান্ত নিতে দেশীয় অপশক্তিও ভূমিকা রেখেছে। সকালে রাজধানীর সিট-আপ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এদিকে যারা পাকিস্তানের লেজুর বৃদ্ধি করে সম্প্রীতি নষ্ট করতে চায় তাদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ভারত সম্প্রীতি পরিষদের সাধারণ সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। যারা সুপরিকল্পিতভাবে মিথ্যাচার করে এই সম্প্রীতিকে নষ্ট করতে চায়, নানান মিথ্যাচার অপপ্রচার তারা করে, নানা রকম গুজব ছড়ায় মাঝে মাঝে, সেগুলো আমাদেরকে চিন্তায় রাখতে হবে। ভারতের সাথে আমাদের যে সম্প্রীতি বা মৈত্রী, এটাকে আরো অনেক গভীর করতে হবে, আরো সুদৃঢ় করতে হবে, এটি চিরদিনে যেন অটুট থাকে। আজকে যে নিষেধাজ্ঞার কথা বলা হচ্ছে, এই 15 দিনের মধ্যে যে দুটি তাদের বক্তব্য, এতে প্রমাণিত হয় যে এটা একটা পরিকল্পিত হবে রাজনৈতিক উদ্দেশ্যেই এই ধরনের বক্তব্য এসেছে, এই নিষেধাজ্ঞা এসেছে। যারা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রগতি সামিল, তারা এই দেশের উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত করার জন্য, এই দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য এখনো ষড়যন্ত্র লিপ্ত আছে, দেশের ভিতর থেকে, দেশের বাইরে থেকে। সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে বলে অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে জিয়াউর রহমান, তাজউদ্দিন সহ অনেকের নাম উল্লেখ করা হয়নি। বিকেলে সিলেট মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও গণসংগীত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই অভিযোগ করেন তিনি। এ সময় ফখরুল আরও বলেন, সরকার উন্নয়ন ও মেগা প্রকল্পের কথা বললেও দেশের দারিদ্র্য বেড়েছে, অর্থনীতি ধ্বংস করে দেওয়া হয়েছে, দেশে বিচার ব্যবস্থা ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ৭১ সালে যুদ্ধের সময় যখন সমস্ত মানুষ এক হয়েছিলেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সমস্ত রাজনৈতিক দল, তেমনি ভাবে আজকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে পরাজিত করতে হবে। আগামীকাল হতে যাচ্ছে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর সমঝোতা চুক্তি সই। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসী দিবস 2021 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমনটা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। একই অনুষ্ঠানে প্রবাসীদের হয়রানি কমাতে নানা রকম উদ্যোগের পাশাপাশি বিমান ভাড়া কমানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আরও জানাচ্ছেন এ আর বাদল।
শতবর্ষের জাতির পিতা সুবর্ণের স্বাধীনতা, অভিবাসনে আনব মর্যাদা ও নৈতিকতা শিরোনামে এবার আন্তর্জাতিক অভিবাসী দিবসের আয়োজন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আমি চট্টগ্রামের সন্তান, আমার চট্টগ্রাম এয়ারপোর্টে পিসিআর টেস্ট হয়, কেন হবে, কত টাকা দেয়? অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার সব সময় খোলা রাখার পাশাপাশি নতুন নতুন দেশেও কর্মসংস্থান সৃষ্টির চেষ্টা চলছে। আমরা উদ্যোগ নিয়েছি অনেক দেশে নতুন করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে। আমি ইনশাল্লাহ যাব মালয়েশিয়াতে, সেখানে গিয়ে একটা দস্তখত হবে MOU, আশা করা যায়। অনেক কথা অনেক বলা যায়, শোনা যায়, গুজবে কান দেবেন না। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী লিবিয়ার শ্রমবাজার খোলার চেষ্টা চলছে জানিয়ে বলেন, প্রবাসীদের দক্ষ করতে পারলে দেশের আয় বাড়বে, সেদিকে লক্ষ্য রেখে কাজ চলছে। এই জন্য লিবিয়ার মার্কেটও বাজার খোলার জন্য যত উদ্যোগ নিয়েছে। মিডল ইস্টে যে সমস্ত কর্মজীবী জনগণ যাচ্ছেন তাদের বিমান ভাড়া কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে, 40,000 থেকে 1 লাখের অধিক। এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। আমি ইতিমধ্যে এটাকে সহনীয় পর্যায়ে আনার জন্য আমাদের বিমান প্রতিমন্ত্রীকে অনুরোধ করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি এই ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য। অনুষ্ঠানে প্রবাসী সন্তানদের শিক্ষাবৃত্তি ও রেমিটান্সে অবদান রাখায় NRB CIPদের সম্মাননা দেয়া হয়। AR বাদল, RTV, ঢাকা। দর্শক, এই ব্যাপারে আরো বিস্তারিত জানাতে মালয়েশিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। রাজু, কাল হতে যাচ্ছে বাংলাদেশ মালয়েশিয়া শ্রম চুক্তি, এই ব্যাপারে বিস্তারিত জানাবেন আমাদের। প্রবাসী কল্যাণমন্ত্রী আসছেন এবং এটি অত্যন্ত সুখকর খবর এবং বিজয়ের মাসে বিজয়ের এক ধরনের আনন্দ তো রয়েছেই, সে তার সঙ্গে যুক্ত হয়েছে এই নতুন করে যে চুক্তি হতে যাচ্ছে, MOU স্বাক্ষর হতে যাচ্ছে। প্রবাসীরা দারুণ আনন্দিত, উচ্ছ্বসিত এবং সব খাতে যে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া হবে, এখানে কিন্তু লক্ষ লক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ হবে। বাংলাদেশ সরকারের এক ধরনের কূটনৈতিক তৎপরতার সফলতা হিসেবে দেখছেন এখানকার প্রবাসীরা। এই চুক্তির মাধ্যমে যে কর্মীরা আসবেন তারা যাতে কম খরচে আসতে পারেন সে বিষয়ে সরকারকে কঠোর নজরদারি রাখার অনুরোধ জানিয়েছেন এখানকার যারা দীর্ঘদিন ধরে এই মালয়েশিয়ায় অবস্থান করছেন তারা। আগামীকাল ভোরবেলা মন্ত্রী পৌঁছানোর পর কিন্তু উনি বিশ্রামে যাবেন, তারপর চুক্তি স্বাক্ষরিত হবে। চুক্তি হওয়ার পর আমাদের সঙ্গে মন্ত্রী মহোদয় হয়তো দেখা করবেন, তারপর আমরা আরো বিস্তারিত জানতে পারবো। তবে এই যে চুক্তি হতে যাচ্ছে, এই চুক্তির মাধ্যমে যেন এই চুক্তির মধ্যে যেন কোনো সিন্ডিকেট না ঢোকে এবং এই চুক্তি যাতে সঠিকভাবে বাস্তবায়ন হয়, যেমনটা মন্ত্রী মহোদয় প্রতিশ্রুতি দিয়েছেন, কম খরচে কর্মী আসবে মালয়েশিয়ায়, এই প্রতিশ্রুতি অনুযায়ী যেন কাজ হয়, এটি দাবি এখানকার যারা রাজু। আমরা সেই প্রত্যাশাই করছি যেন সবার দাবি দেওয়া পূর্ণ হয়, সেই হিসেবে চুক্তিটি স্বাক্ষরিত হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, মালয়েশিয়া থেকে জানালেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। কেবল 2021 সালে 4,500 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। সম্প্রতি এমন তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থা IOM। আর বাংলাদেশে অভিবাসন নিয়ে কাজ করা সংস্থা ব্র্যাক বলছে, নিরাপদ অভিবাসনের জন্য এই খাতে সার্বিক সুশাসন প্রতিষ্ঠা জরুরি। এই অবস্থায় বিশ্বের বিভিন্ন দেশে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক অভিবাসন দিবস। শাকিবুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। যুগে যুগে বিভিন্ন প্রাকৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় কারণে মানুষ পাড়ি জমিয়েছে এক দেশ থেকে অন্য দেশে। পৃথিবীতে অনেক দেশই উন্নত হয়ে উঠেছে অভিবাসী মানুষের প্রচেষ্টায়। নানা রকম প্রতিবন্ধকতা ও প্রতিকূলতা থাকলেও থেমে নেই আধুনিক মানুষের দেশান্তর। এর মধ্যে অভিবাসীদের মৃত্যু বেড়েছে উল্লেখযোগ্যভাবে। এবছর ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে মারা যাওয়া বাংলাদেশিদের কথা নানা সময় উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। বাংলাদেশে অভিবাসীদের নিয়ে কাজ করা সংস্থা ব্র্যাক বলছে, অবৈধভাবে চলাচল বন্ধে আন্তর্জাতিক দেশগুলোর একসঙ্গে কাজ করতে হবে।
আন্তর্জাতিক দেশগুলোকে রাষ্ট্রগুলোকে একসাথে হতে হবে, অভিবাসনটাকে সুশাসনে আনার একটা ব্যবস্থা আনা। এইটা যেই দেশ কর্মী পাঠাচ্ছে, যে দেশ নিচ্ছে, দুই পক্ষের দায়িত্ব, এবং সবাই মিলে কিন্তু এটা আমাদেরকে দায়িত্বশীল একটা জায়গায় পৌঁছাতে হবে। দালাল চক্র বা দেশের মধ্যে পাচারকারী গড়ে উঠেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। হঠাৎ করে এমন না যে কাল থেকে কিছু লোক মারা গেল, পরের দিন আমাদের আইন শৃঙ্খলা ঝাঁপিয়ে পড়লে আবার সারা বছর খবর নেয়, এটা হলে চলবে না। যাদের রেমিটেন্সের টাকায় দেশের অর্থনীতির চাকা সচল থাকছে, সেই যোদ্ধাদের কথা চিন্তা করছে সরকার। যদিও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বললেন, দালালদের দৌরাত্ম্য ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। যে চাকরিতে যাই, ওই চাকরি থেকে আমরা কিন্তু পট করে বদলানোর চেষ্টায় চলে যাই। হয়তো চাকরি থেকেও বদলালাম আর দেশ থেকেও বদলে দিলাম। এটাই হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা। আর এটা আমাদের নিয়ন্ত্রণ বা একটা সিস্টেমে না আনলে এটা কিন্তু আমাদের পুরো দেশের জন্য একটা সমস্যা দাঁড়িয়ে যায়। আমাদের যা দেখার দায়িত্ব আছে, ম্যাক্সিমাম যত সুবিধা শ্রমিকদের জন্য আমরা যদি ওখান থেকে বাইর করতে পারি, এটা ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। বিপর্যয়, সংঘাত এবং সহিংসতার কারণে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি নাটকীয়ভাবে বেড়েছে। এ অবস্থায় অসহায় মানুষের নিরাপদ অভিবাসন নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সাকিবুর রহমান, RTV, ঢাকা। কাল থেকে করোনার বুস্টার ডোজ টিকা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি, দরিদ্রদের মাঝে ঢেউটিন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, ঢাকার মহাখালী BCPSA প্রতিষ্ঠানে কাল উদ্বোধন করা হবে এই কার্যক্রম। শুরুর দিকে বয়স্ক ও ফ্রন্ট লাইনাররা পাবেন এই টিকা। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। আগামীকাল আমাদের BCPS, যে আমাদের উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান মহাখালীতে, সেখানে ট্রায়ালের কাজ শুরু হবে। ওখানে বেশ কিছু 60 ঊর্ধ্ব ব্যক্তিরা থাকবে। সম্মুখ সারির যারা কাজ করেন, কর্মচারী, যোদ্ধা, অর্থাৎ ডাক্তার, নার্স, টেকনিশিয়ানস, পুলিশ বাহিনীর ব্যক্তিরা থাকবে। তারপরে আমাদের গণমাধ্যমের কিছু ব্যক্তিরা থাকবে। এটা এই চলমান থাকবে। টানা ছুটিতে কক্সবাজার সহ দেশের বিভিন্ন পর্যটন স্পটে কয়েক লাখ ভ্রমণ পিপাসুদের সমাগম হয়েছে। ধারণ ক্ষমতার চেয়ে বেশি ভ্রমণপ্রেমী আসায় দুর্ভোগে পড়েছেন তারা। কক্সবাজারে হোটেল মোটেলে জায়গা না থাকায় খোলা আকাশের নিচে অবস্থান করছেন অনেকেই। খাবার সহ বিভিন্ন ক্ষেত্রে গুনতে হচ্ছে কয়েক গুণ বাড়তি ভাড়া। ফলে ভ্রমণ প্রেমীদের আনন্দ পরিণত হয়েছে বিষাদে। কর্তৃপক্ষের নজরদারির অভাবে পর্যটন স্পটে এসে এখন অসহায় তারা। প্রতিনিধিদের তথ্যচিত্রে দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট দেখুন। পর্যটন মৌসুমের পাশাপাশি সরকারি ছুটিতে কক্সবাজারে ভিড় করেছে কয়েক লাখ মানুষ। এই সুযোগে করোনার ক্ষতি কাটিয়ে উঠতে হোটেল মোটেল, খাবার সহ বিভিন্ন ব্যবসায়ীরা হাঁকাচ্ছেন কয়েক গুণ বেশি টাকা, যাদের কাছে এখন জিম্মি ভ্রমণ পিপাসুরা। মুনাফালোভী ব্যবসায়ীদের আচরণ এবং প্রশাসনের উদাসীনতায় ক্ষুব্ধ পর্যটকরা। দুইজনেই যাবো, এখান থেকে কিছু দূর হেঁটে চলে আসবো, 25 টাকা করে 50 টাকা দিব দুজনকে। কিছু দূর যাওয়ার পরে ও আমাদেরকে নামাই দিয়ে বলছে 20 রাউন্ড হয়ে গেছে, 50 টাকা করে আপনাদের 20 রাউন্ড 1000 টাকা আসছে। এখান থেকে যদি 1 টাকা কম দেন তাহলে এখান থেকে যেতে পারবেন না। চেয়ারগুলো আপনার 30 টাকা, 50 টাকা, 100 টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। যাতে যেভাবে পারতেছে সেভাবে নিতেছে। 500 টাকা রুম ভাড়া, 5000 টাকা পর্যন্ত চলে গেছে। আমি এই বিষয়ে কালকে 999 কল দিয়েছি, কিন্তু তারা বলছে যে স্যার বিষয়টি দেখতেছে, কিন্তু এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। এদিকে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটা সমুদ্র সৈকতে অতিরিক্ত ভাড়া আদায় সহ বিভিন্ন অনিয়মের জন্য বাড়ি ফিরতে শুরু করেছেন পর্যটকরা। আমরা 3 দিনের জন্য আসছি, যেখানে সেটা 500 টাকার হোটেল, সেটা 1500 টাকা চাইতেছে। এসে থাইকে গেছি 1000 টাকা নিচে, সে বেডের ভাড়া 8000 টাকা। তো এমনও অবস্থা যদি হয়, আমাদের পর্যটক, আমাদের মতো সাধারণ মানুষ ঘুরতে ইচ্ছুক, তাদের জন্য খুব কষ্টদায়ক হয়ে যায়। একই চিত্র সিলেটের বিভিন্ন স্পটে। 500 টাকা রুম ভাড়া নেওয়া হচ্ছে 5000 টাকা। নেই টুরিস্ট পুলিশ সহ কর্তৃপক্ষের কোনো তৎপরতা। শাহজালাল মাজারের ওই দিক দিয়ে হোটেল পাইনি, 500 টাকার হোটেল আমাদের থেকে 5000 টাকা করে নিছে। আইন শৃঙ্খলার অবস্থা তেমন ভালো না, মানে আমাদেরকে তো এখানে তো দেখতেছেন আপনারাই যে এখানে কোনো পুলিশ নাই। এছাড়াও চাপ বেড়েছে বান্দরবান, খাগড়াছড়ি সহ মেঘের রাজ্য সাজেকেও। দীপ্ত চন্দ্রপাল, RTV। দর্শক, কক্সবাজারের পর্যটক সমাগমের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছে সহকর্মী সাইফুর রহিম শাহিন।
শাহীন, কক্সবাজারে পর্যটকদের সমাগম এখন কেমন দেখছেন? আর হোটেল মোটেল রেস্টুরেন্টে যে বাড়তি টাকা নেওয়া হচ্ছে, তো এ বিষয়ে প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? ফাহমিদা, সরকারি ছুটি এবং বিজয় দিবসের ছুটিতে 3 লক্ষাধিক পর্যটক কক্সবাজার এসেছিলেন, তা আপনি জানেন। কিন্তু আজকে ছুটির শেষ দিনে তারা কেনাকাটায় ব্যস্ত রয়েছে। হয়তোবা আজকে অধিকাংশ পর্যটক কক্সবাজার থেকে তাদের নিজেদের গন্তব্যে ছেড়ে যাবেন, সেই উদ্দেশ্যে এখন বেচাকেনা রয়েছেন। তো আমি এখন রয়েছি লাবণী পয়েন্টের ঝিনুক ও ছাতা মার্কেট। আপনি দেখতে পাচ্ছেন এখানে যে দোকানগুলো রয়েছে, এখানে সর্বশেষ পর্যটকরা তাদের কেনাকাটা করছেন। তো এরপরে হয়তো তারা রাতের দিকে অনেক পর্যটক রওনা দিতে পারেন নিজেদের গন্তব্যে। অনেক পর্যটক আবার সমুদ্র সৈকতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এখনো অবস্থান করছেন। কেউ বা উন্মুক্ত মঞ্চে এখন কনসার্ট চলতেছে, সেখানে কনসার্টও আমরা অনেক পর্যটককে দেখতে পেয়েছি। তো এই যে প্রশাসনের কাছে আমরা জানতে চেয়েছি যে খাবারের মূল্য অধিক নেওয়ার বিষয়ে এবং আবাসিক হোটেলের ভাড়ার বিষয়ে আমরা জানতে চেয়েছি। আমাকে কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান জানিয়েছেন, তারা গতকাল থেকে অভিযান অব্যাহত রেখেছেন এবং অনেককে জেল জরিমানা করেছেন এবং অনেক পর্যটকের টাকা যে তাদের কাছ থেকে অতিরিক্ত নেওয়া হয়েছিল সেগুলো হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে ফেরত নিয়ে দিয়েছেন বলে তিনি আমাকে জানিয়েছেন। এবং এই অভিযান আগামীতে অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন, যাতে পর্যটকরা স্বাচ্ছন্দ্যে কক্সবাজার ঘুরতে পারে এবং নির্বিঘ্নে তাদের আনন্দ উপভোগ করতে পারে সেই ব্যবস্থা প্রশাসন। শাহীন, ধন্যবাদ আপনাকে। কক্সবাজার থেকে পর্যটকদের ভোগান্তির খবর জানাচ্ছিলেন সাইফুর রহিম শাহীন। নানা অনিয়মের অভিযোগ পেয়ে নড়াইল আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন করেছেন নড়াইল 2 আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। সকালে তিনি হাসপাতালটি পরিদর্শন করেন। এ সময় সেখানকার বিভিন্ন অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ হন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, মাশরাফি হাসপাতালে ঝটিকা সফরে এসে রোগীদের খাবারে অনিয়ম, ঔষধ না দেয়া কর্মকর্তা কর্মচারীদের কেউ সময় মতো হাজির না হওয়া সহ বিভিন্ন অনিয়ম পর্যবেক্ষণ করেন। এ সময় রোগীও তাদের স্বজনদের অভিযোগ শোনেন। এসব অনিয়ম বন্ধ সহ দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হাসপাতালের তত্ত্বাবধায়ককে নির্দেশনা দেন মাশরাফি বিন মুর্তজা। রাজধানীর কাকরাইলে কর্ণফুলী গার্ডেন সিটি শপিং মলে 2টি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। মালিকদের দাবি প্রায় 600 ভরি স্বর্ণ চুরি হয়েছে। জিজ্ঞাসাবাদে 3 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজ দেখে চোর শনাক্তের কাজ চলছে। বিস্তারিত দেখুন জুবায়ের সানি রিপোর্টে। সিসিটিভি ফুটেজে দেখা যায় 2 যুবক ওই মার্কেট থেকে বের হয়ে হেঁটে যাচ্ছে। রাজধানীর কাকরাইলে কর্ণফুলী গার্ডেন সিটি শপিং মলের 4 তলার 2টি স্বর্ণের দোকানে চুরির পর তারা এভাবে স্বাভাবিকভাবেই বের হয়ে যায়। এর পরের ফুটেজই দেখা যায় তারা দৌড়ে রাস্তা পার হয়ে যাচ্ছে। জুয়েলার্সের মালিকদের দাবি 2 দোকান থেকে প্রায় 600 ভরি স্বর্ণ ও হীরা চুরি হয়েছে। 5 কোটি টাকার তো কম হবে না। আমার বিশেষ করে হীরার কালেকশন বেশি ছিল, তারপরে আমার অরিজিনাল যে জেমস জুয়েলারিগুলো, স্টোনগুলো ছিল, রুবি, পান্না, নীলা, এগুলোর কালেকশনগুলো ছিল। 400-450 ভরি সোনা হবে। কাস্টমারের রিপেয়ারিং ছিল, ওগুলি তো আমি কাউন্ট করতে পারছি না। এমন চুরির জন্য মার্কেটের দুর্বল নিরাপত্তা ব্যবস্থাকে দায়ী করেছেন ব্যবসায়ীরা। আমার তালা যথেষ্ট পরিমাণ ছিল, মার্কেটের সিকিউরিটি এটা আলোকে দুর্বল ছিল, এটা দীর্ঘদিন যাবতীয়। সর্বপ্রথম দায়ী করছি সিকিউরিটি দুর্বলতা। নিরাপত্তা দেওয়ার জন্য এরা টোটালি অযোগ্য। সিসি ক্যামেরা চতুর্দিকে লাগানো আছে, কিন্তু একটা মনিটরিং সেল নাই। 2 জন মিলে এই চুরি করেছে সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করা হয়েছে। যাওয়ার সময়ের কিছু ফুটেজ আমরা পেয়েছি এবং এই কনস্ট্রাক্টেড যে বিল্ডিং হচ্ছে এইটার যে দারোয়ান আছে, এই দারোয়ানকে আমরা প্রাথমিক তার কাছ থেকে তথ্য নেওয়ার জন্য তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় সিআইডি ও মহানগর গোয়েন্দা পুলিশও আলামত সংগ্রহ করেছে। জুবায়ের সানি, RTV, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে দুর্বৃত্তের গুলিতে চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হক সহ 2 জন নিহত হয়েছে। গত রাতে উপজেলার নাটঘর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় একজনকে আটক করা হলেও এখনো পর্যন্ত মামলা হয়নি। থমথমে অবস্থা বিরাজ করছে এলাকায়। এদিকে মাদারীপুরের কালকিনিতে দুপক্ষের সংঘর্ষে আহত হয় 20 জন। প্রতিনিধিদের তথ্যছবিতে রাসেল আহমেদের রিপোর্ট।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের আবুল কাশেম বয়সের ভারে প্রায় সময় অসুস্থ থাকেন। তাই এবার নির্বাচনে ছেলে এরশাদুলকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন। শুক্রবার রাতে ওয়াজ মাহফিলের সম্ভাব্য প্রার্থী হিসেবে ছেলের জন্য সবার কাছে দোয়া চান বাবা কাশেম। আর এই দোয়া চাওয়াই যেন তার জন্য কাল হয়ে দাঁড়ালো। মাহফিল থেকে মোটর সাইকেলে ফেরার পথে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে মারা যান বাদল নামে এক যুবক। হাসপাতাল নেয়ার পথে এরশাদুলের মৃত্যু হয়। লাইটের আলো ছিল, সবকিছু ছিল, এরা পূর্বমুখী দাঁড়াইয়া ছিল আর কি মোটরসাইকেল গুলো নিয়ে। তখন আমার বাইরের গাড়িটা যখন সামনে আসছে তখন এরা দুই পাশের থেকে শুট করতেছে। তো শুট করার পরে এরা শুট করে এসে গাড়ি টান দিয়া দিছে। আমি 10-12 জনের মতন চিনি। এই পরিবেশে যে লুক মাইরা লাওন এই ধরনের কাজ করবার আমরা জীবনে এই প্রথম দেখলাম। ঘটনার পর থেকে ইউনিয়ন জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারে দাবি জানান এলাকাবাসী। দলীয় হোক আর বেদলীয় হোক, আমি তার সঠিক বিচারের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমার আকুল আবেদন রইল। এরকম বিচার চাই যেন কোনো সময় না এরকম ধরনের ঘটনা না ঘটে। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। মূল হোতাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। পূর্ব পরিকল্পিত এবং পূর্ব শত্রুতার বিরোধ বলেই মনে করছি। তদন্তকারী সংস্থায় যারা আছে তারাও ইতিমধ্যে এই বিষয়ে কাজ করছে এবং আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ ইতিমধ্যে কাজ করছি। এদিকে পাবনার হেমায়েতপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মঞ্জুরুল ইসলামের 3টি নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এর জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের দায়ী করেন তিনি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তাদের মাথা ধুয়ে গেছে এবং তারা এই ইউনিয়নকে অস্থিতিশীল করার জন্য এই পন্থা অবলম্বন করছে। অন্যদিকে মাদারীপুরের কালকিনি উপজেলার কালাই সর্দারের চরগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের ব্যাপক সংঘর্ষ হয়। এই ঘটনায় আহত হন কমপক্ষে 20 জন। গুরুতর আহত 3 জনকে ঢাকায় নেওয়া হয়। রাসেল আহমেদ, RTV। সুন্দরবন কেন্দ্রিক জলদস্যুতা বন্ধ হবার পর বরিশাল উপকূলে বেড়েছে জলদস্যুর সংখ্যা। ডাকাতি, চাঁদাবাজি, অপহরণের মতো অপরাধে জড়িয়ে পড়েছে জলদস্যুরা। গেল 1 মাসে এমন অপহরণের শিকার হয়েছেন বেশ কয়েকজন জেলে। এর মধ্যে মারাও গেছেন একজন। তবে আইন শৃঙ্খলা বাহিনী বলছে জলদস্যু দমনে কঠোর অবস্থানে তারা। বরগুনা থেকে ফিরে প্রথম পর্বে জলদস্যুতার বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের সানি। ক্যামেরায় ছিলেন শাহিন হোসেন। রাজধানী থেকে প্রায় 300 কিলোমিটার দূরত্বের জনপদ বরগুনার পাথরঘাটা। সেখান থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরত্বে বঙ্গোপসাগর। আর এ কারণে এই এলাকায় গড়ে উঠেছে মাছ আহরণ, বিক্রি থেকে শুরু করে মাছ কেন্দ্রিক নানা ব্যবসা। বঙ্গোপসাগর অস্থিতিশীল হলে তার প্রভাব পড়ে এখানকার মাছ কেন্দ্রিক ব্যবসায়, যার প্রভাব এসে পড়ে রাজধানীর মাছের বাজারেও। বর্তমানে মাসখানে ধরে আবার সেই জলদস্যু উৎপত্তি শুরু হয়েছে। এখন এরা বেশ কিছু লোক নিয়ে গেছে এবং 2-4 লোক ছাড়ছেও, আবার কিছু লোক একটা লোক গুলি দিয়ে মারিয়েও ফেলাইছে। নদীতে গেলে জোর করে ধরে মাছ লেয়া যায়, ডাকাতি করে মানুষ মারিয়া লায়। এই আর জলদস্যুরা সমুদ্রে কিভাবে কাজ করে পাথরঘাটায় দেখা হলো এমন এক জেলের সঙ্গে, যিনি কিছুদিন আগে অপহরণের শিকার হয়েছিলেন। আমাদের হলো কোনখানে গেছে আমরা জানিনি, তাই আমাদের পরদিন রাইতে উঠইয়া বাড়ি ফোন দিয়েছে। ফোন দিয়ে টাহার কথা কয়, টাহা পামু কই। হ্যাঁ, এবার ওই টাহাটা ইটি হরার পর 3 লাখ টাকা দিয়ে 40,000 টাকা আমরা বিকাশের মাধ্যমে দিছি। জলদস্যুদের প্রধান টার্গেট থাকে অপহরণ করে মুক্তিপণ আদায়। যারা দাবিকৃত টাকা দিতে ব্যর্থ হন, প্রথমে শারীরিক নির্যাতন ও পরে তাদের হত্যা করে জলদস্যুরা। গেল 1 মাস আগে এমন এক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন পাথরঘাটার জেলে মুসা। কথা হচ্ছিল তার স্ত্রীর সঙ্গে। কেউ বলে আমারে মারছে, কেউ কোনো বলে উশালে না, একজন বলে এক জায়গায় পড়িয়েছিল, কেউ কয় ও আগিলে আনলে গুলি দেওয়ার সময় ওর মাথায় পড়ছে, খারাপ নিয়ে আনলে। এই অঞ্চলে জলদস্যুতা বেড়ে যাওয়ায় পাথরঘাটা পরিদর্শনে আসেন র্যাবের মহাপরিচালক। এ সময় তিনি জেলেদের কথা শোনেন, জানান জলদস্যু দমনে সর্বোচ্চ কঠোর অবস্থানে র্যাব। হুঁশিয়ার করে দিতে চাই, এখনো যারা এই ধরনের পথে আছে তাদেরকে সৎ পথে চলে আসো, স্বাভাবিক পথে চলে আসো। আমাদের যদি সাহায্য লাগে আমরা তাদেরকে সাহায্য করতে প্রস্তুত আছি। সুন্দরবন জলদস্যু মুক্ত ঘোষণার পর হঠাৎ আবারও কিভাবে জলদস্যুদের আবির্ভাব হলো, তারা কারা, তাদের পরিচয় বাকি, শিকড় কোথায়, সে তথ্য থাকছে ধারাবাহিকের আগামী পর্বে। জুবায়ের সানি, RTV, পাথরঘাটা, বরগুনা।
যুক্তরাজ্য সহ বিশ্বের 9টি দেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের বিনামূল্যে পরামর্শ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে শিক্ষা গ্রুপ TCL গ্লোবাল লিমিটেড। প্রতিষ্ঠানটি 10 বছর পূর্তি উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এমন ঘোষণা দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাজা মিয়া। বক্তারা বলেন, যুক্তরাজ্যের 820টি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সহযোগিতা চুক্তি আছে TCL এর। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিষ্ঠানের সহকারী মহাব্যবস্থাপক SM সালাউদ্দিন, অপারেশনস ম্যানেজার নাজমুল সাকিব সহ অন্যান্য কর্মকর্তারা। ব্রাহ্মণবাড়িয়ায় বেঙ্গল সিমেন্টের উদ্যোগে অনুষ্ঠিত হলো SSC 2002 এবং HSC 2004 বন্ধুদের মিলনমেলা। শহরের আবি রিভার পার্কে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সারা দেশে 3 শতাধিক বন্ধুরা নানা আয়োজনের মধ্য দিয়ে দিনভর আনন্দ করে। এই সময় বেঙ্গল সিমেন্টের ব্রাহ্মণবাড়িয়ার এরিয়া ম্যানেজার মওদুদ আহমদ উপস্থিত ছিলেন। এদিকে বেঙ্গল সিমেন্টের উদ্যোগে শতাধিক বিক্রেতাদের নিয়ে সোনারগাঁও নারায়ণগঞ্জে বিক্রেতা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে সম্মেলন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেঙ্গল সিমেন্টের ঢাকা ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব ওয়াহিদুল নবী তুহিন। এ সময় রিজনাল সেলস ম্যানেজার আব্দুল করিম ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার মোখলেসুর রহমান উপস্থিত ছিলেন। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে নরসিংদীর রায়পুরায় সুবিধাবঞ্চিত মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। রায়পুরার চরমধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চক্ষু, গাইনি, ডায়াবেটিস, শিশুরোগ ও সাধারণ চিকিৎসা সেবা ও দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংক নির্বাহী কমিটি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াসউদ্দিন আহমেদ, উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল সালাম সহ অনেকেই উপস্থিত ছিলেন। ক্যাম্পে প্রায় 4000 রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। রোগীদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে খুলনায় উদ্বোধন হলো 1000 ডেজ লাইফ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। দুপুরে সোনাডাঙ্গা এলাকার দরগা মেইন রোড এলাকায় এর উদ্বোধন করেন খুলনা 2 আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল। এ সময় নরওয়ের রাষ্ট্রদূত এসপেন ভিক্টর ভেন্টসেন, অধ্যাপক ডক্টর মোহাম্মদ আহাদ এবং ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এই হাসপাতালে খুলনা অঞ্চলের রোগীরা স্বল্প খরচে উন্নত সেবা পাবেন বলে জানান উদ্যোক্তারা। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।